কলকাতায় বেড়াতে গেছো আর ভিক্টোরিয়া যাওনি এরকম মানুষ খুব কম আছে। ভিক্টোরিয়া হলো কলকাতা তথা ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ স্থাপত্য। এর সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবেই। আজকে জানবো এই ভিক্টোরিয়ার ইতিহাস, ভিক্টোরিয়া বেড়াতে গেলে কি কি নিয়ম আছে এবং কত টাকা প্রবেশ মূল্য, কখন যাবে এবং এই ভিক্টোরিয়ার ভেতরে কি আছে এবং বাইরে কি আছে সবই আজকে এই ভিডিওর মধ্যে জানাবো। বিশেষ করে শীতকালেই বেশিরভাগ যুবক যুবতী এবং অন্যান্য মানুষেরা এই ভিক্টোরিয়াটাকে পছন্দ করেন, কারণ তখনকার যে ফুলের বাগান, যে বাগিচা এবং তার সৌন্দর্য আরও অপরূপ। সেই জন্য মানুষের প্রথম পছন্দ হয়, কলকাতা বেড়াতে গেলে মানুষের প্রথম পছন্দ হয় ভিক্টোরিয়া। তো আজকে দেখো এই ভিক্টোরিয়া সম্বন্ধে আগে ভিক্টোরিয়ার ইতিহাসটা জানি। এই ভিক্টোরিয়া নামটা কেন? আসলে ভিক্টোরিয়া হচ্ছে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া, তার নাম অনুসারে তার স্মৃতি রক্ষার্থেই এই সৌধটা কিন্তু তৈরি করা হয়েছে। 1901 সালে 94 বছর বয়সে মহারানী ভিক্টোরিয়া মারা যান, আর তার স্মৃতি রক্ষার্থেই কিন্তু কলকাতাতেই তার বিশাল বড় স্মৃতিসৌধ কিন্তু নির্মাণ করা হয়েছে। এটা যতটা সহজভাবে বলছি ততটা কিন্তু সহজ নয় নির্মাণ করা। নির্মাণের দিক থেকে দেখতে গেলে তখনকার দিনে এর যে শিল্পরীতি, যে নির্মাণ কার্যের যে শিল্পরীতি, এটা বিভিন্ন দেশের কাছ থেকে একটু একটু করে নিয়ে এটা পুরো সম্পূর্ণ হয়েছে। যেমন এখানে ইতালীয় শিল্পরীতির ছোঁয়া আছে, আবার মুঘল শিল্পরীতিরও ছোঁয়া আছে। তোমরা সেখানে গেলে দেখলেই বুঝতে পারবে পুরোটা সাদা মার্বেল পাথরে তৈরি। আর এই মার্বেল পাথর কোথা থেকে আনা হয়েছিল জানো? সেই বিখ্যাত রাজস্থানের মারকানা খাদান থেকে, যেটা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে বিখ্যাত মার্বেল পাওয়া যায়। একদম উন্নত মানের, উৎকৃষ্ট মানের মার্বেল পাওয়া যায়, যেই মার্বেল দিয়ে তাজমহল তৈরি হয়েছিল। সেই মার্বেল দিয়েই কিন্তু ভিক্টোরিয়া তৈরি হয়েছে। প্রায় 80,000 টন মার্বেল এখানে কিন্তু আনা হয়েছিল। এর নির্মাণ কাজ কবে শুরু হয়? এর নির্মাণ কাজ শুরু হয় 1906 সালের 4 জানুয়ারি। তারপর নির্মাণ কাজ শেষ হয় কবে? নির্মাণ কাজ শেষ হয় 1921 সালে, মানে দীর্ঘ প্রায় 15 বছর সময় লেগে গিয়েছিল। কেন এত সময় লাগলো? ইংরেজদের আমলে তখন লর্ড কার্জনের তত্ত্বাবধানে কাজটা শুরু হলেও স্থানীয় কিছু প্রশাসক ছিলেন, তাদের অনীহা, তাদের উদাসীনতার ফলেই এই দীর্ঘ সময় লেগেছিল। এই ভিক্টোরিয়ার মেমোরিয়াল হল ভিত্তির প্রস্তর স্থাপন করেছিলেন প্রিন্স অফ ওয়েলস, অর্থাৎ পরবর্তীতে রাজা পঞ্চম জর্জ, এবং উদ্বোধন করেছিলেন প্রিন্স অফ ওয়েলস রাজা অষ্টম এডওয়ার্ড। তো এই সুদীর্ঘ বছর লেগে গেলেও এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা দর্শনীয় স্থান হিসাবে আমাদের কলকাতাবাসীর জন্য এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা উৎকৃষ্ট বিখ্যাত একটা নিদর্শন। এই যে নির্মাণ কার্যটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল যে হল, এটার থিমটা কি ছিল? এটা থিমটা ছিল এই রকম যে বাগিচার মধ্যে একটা সৌধ, আর সেই থিমটাকে মাথায় রেখেই এই রকম ধরনের একটা সৌদৃশ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নির্মাণ করা হয়েছিল। নির্মাণ কার্যের যে ডিজাইন কে করেছিলেন? ডিজাইন করেছিলেন উইলিয়াম এমারসন, তখনকার দিনে বিখ্যাত কিন্তু একজন ব্যক্তি। আর যার তত্ত্বাবধানে কাজটা শুরু হয়েছিল সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার, পূর্ব রেলওয়ের, তখনকার দিনে পূর্ব রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন এই ভিনসেন্ট এস, তারই তত্ত্বাবধানে কিন্তু কাজ শুরু হয়েছিল। আর এই নির্মাণের টেন্ডার কে পেয়েছিল? এই নির্মাণের টেন্ডার পেয়েছিলেন তখনকার দিনের যে মার্টিন কোম্পানি, রেল কোম্পানি, সেই মার্টিন কোম্পানি কিন্তু টেন্ডার পেয়েছিলেন। আর পুরো কাজটার তত্ত্বাবধান করতেন লর্ড কার্জন। তাহলে এই হচ্ছে নির্মাণ কার্যের প্রাথমিক অবস্থা। আর আগেই বলেছি এই নির্মাণ কার্যের জন্য যে সাদা মার্বেল, সেগুলো রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছিল। এইবার আসি খরচের ব্যাপারটা। এই
এত বড় একটা সুদৃশ্য সৌধ নির্মাণ করতে কত খরচা হয়েছিল তার আগে জেনে নেওয়া ভালো। এইটা প্রায় 64 একর জমির ওপর এই ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল অবস্থিত, বাগিচা সহ। আর এইটা তখনকার দিনের গড়ের মাঠ বলে গড়ের মাঠ ছিল, সেই গড়ের মাঠেরই 64 একর জমিতে এটা কিন্তু নির্মিত হয়েছে। সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এটা নির্মাণের জন্য যে অর্থ ব্যয় হয়েছিল তখনকার দিনের প্রায় 1,05,00,000 টাকা। এখনকার দিনে ওই টাকাটার কোনো ভ্যালুই নেই, মানে ভ্যালু নেই বলতে কি, এই রকম ধরনের একটা নির্মাণের ক্ষেত্রে কোনো মূল্যই নেই। অর্থাৎ ওই 1 কোটি টাকাতে কিছু হবে না। তখনকার দিনে ওই টাকাটার প্রচুর মূল্য। আর এই টাকাটা এলো কোত্থেকে? ইংরেজ সরকার দিয়েছিল? না, লর্ড কার্জন দেশবাসীর উদ্দেশ্যে একটা আবেদন রেখেছিলেন যে এরকম একটা নির্মাণ করা হচ্ছে, আপনাদের দান, আপনারা স্বহস্তে মানে স্বইচ্ছায় দান করুন। তো তখনকার দিনের বিখ্যাত বড় বড় যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের কাছ থেকে এবং রাজন্যবর্গের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের কাছ থেকে এই সমস্ত অর্থ সংগৃহীত হয়েছিল। অর্থাৎ ভারতীয় পয়সাতেই, ভারতীয় টাকাতেই কিন্তু এই নির্মাণ কাজ হয়েছিল। আর ইংরেজরা যদি তাদের কোষাগার থেকেও যদি এই নির্মাণ কাজ শুরু করতেন তাহলেও কিন্তু সেইটাও ভারতীয় টাকাই হতো, তাই নয় কি? কারণ তখন তো ইংরেজরাই তো ভারতকে শাসন করত। অতএব ভারতের ইংরেজদের যে অর্থনীতির যে সমৃদ্ধি সেটা তো ভারতীয়দের কাছ থেকেই এসেছে। সরাসরি সরকার না খরচা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে কিন্তু এই নির্মাণ কাজ শুরু হয়েছিল। এবার এর একটু ভেতরটা যাওয়া যাক। এইটা প্রায় দৈর্ঘ্য হচ্ছে 103 মিটার এবং প্রস্থ হচ্ছে প্রায় 69 মিটার। অর্থাৎ লম্বা হচ্ছে 103 মিটারের মতো আর চওড়া হচ্ছে প্রায় 69 মিটারের মতো, আর উচ্চতা প্রায় 56 মিটারের মতো। আর সবার উপরে একটা এঞ্জেল অফ ভিক্টোরি বলে একটা মূর্তি আছে, সেই মূর্তিটার হাইট হচ্ছে প্রায় 16 ফুট। তোমরা ভাবো, সেই 16 ফুটের একটা, ওটা কোষ্ঠী পাথর দিয়ে নাকি তৈরি, ওটা তুলতে ওখানে কিভাবে লাগানো হয়েছিল, কত বড় তখনকার দিনের যে ইঞ্জিনিয়ারিং, একবার ভাবো। না তো কোনো জেসিবি মেশিন ছিল, না তো কোনো উন্নত ধরনের মেশিন ছিল, তবুও কত সুন্দর করে এবং কত নিখুঁত করে এই সৌধটি বানানো হয়েছিল। ভাবলে খুব ভালো লাগে, তাই না? এখানে প্রবেশ মূল্য গেটে মূল যে গেট, সিংহদুয়ার গেট, প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আর বাগিচাতে ঢোকার জন্য আলাদা করে আরও 20 টাকা টিকিট কাটতে হবে। আর ভেতরে মিউজিয়াম অর্থাৎ ভিক্টোরিয়ার যে মূল ভবন তার ভেতরে ঢুকতে গেলে আরও আলাদা করে টাকা লাগবে। ওই টাকাটা এখন হয়তো আপডেট হয়েছে, আমি ঠিকঠাক মতো জানি না, সম্ভবত 50 টাকার মতো। ভেতরে কি আছে? ভেতরে একটা পুরোটাই একটা মিউজিয়াম। অর্থাৎ প্রায় 28,000, সব মিলিয়ে প্রায় 28,000 নিদর্শন ওখানেতে আছে। 25টি গ্যালারি আছে। কয়েকটি উল্লেখযোগ্য গ্যালারি হলো কলকাতা গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, রয়্যাল গ্যালারি, এরকম আরও অনেক নাম দিয়ে 25টা গ্যালারি আছে এবং হাতে আঁকা ছবি আছে। এখানে ভেতরেতে ইংরেজদের বিশেষ কিছু ব্যক্তিবর্গের মূর্তি আছে, যেমন লর্ড ডালহাউসি, লর্ড ক্লাইভ, উইলিয়াম হেয়ার, কর্নওয়ালেসলি এবং আরও অনেকে। এছাড়া ভারতীয় কিছু তখনকার দিনের মনীষীদের এখানে কিন্তু মূর্তি আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, কেশবচন্দ্র সেন, এইসব ব্যক্তিদের কিন্তু ওখানে মূর্তি আছে। সবথেকে বড় কথা, তোমরা যদি কোনো নতুন যদি কেউ ভিক্টোরিয়াতে যেতে চাও তাহলে কিন্তু সোমবারটা বাদ দিয়ে যাবে, কারণ সোমবার কিন্তু ভিক্টোরিয়া বন্ধ থাকে। আরও কিছু বিশেষ দিনগুলোতে বন্ধ থাকে, যেমন 2রা অক্টোবর, ঈদ উল ফিতর, তারপরে 26শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, এইসব কিছু বিশেষ দিন আছে, এই দিনগুলো কিন্তু ভিক্টোরিয়া বন্ধ থাকে। আর এর সময় হচ্ছে সকাল 10টা থেকে খোলা হয়, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর সন্ধ্যার পর একটা লাইট শো হয়, সেই লাইট শোটা কিন্তু অপরূপ সুন্দর। লাইট শোটা জন্য আলাদা করে টিকিট কেটে ঢুকতে হয় 10 টাকা করে। সেটা 45 মিনিটের একটা লাইট শো হয়, একটা ইংরাজিতে হয়, এটা বাংলাতে হয়। সেটা দেখার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট নিয়ে তোমাকে ঢুকতে হবে।
আর একটা বিষয় হলো, এখানে স্থানীয় মানুষেরা মর্নিং ওয়াক করতে যান পার্কের ভেতরেতে। একটা এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে যদি কেউ মর্নিং ওয়াক করে, মনটা এমনিতেই খুশ হয়ে যাবে। তো এখানে বয়স্ক ব্যক্তিরা যারা আছেন তারা কিন্তু মর্নিং ওয়াক করতে যায়। তাদের জন্য কি কোনো চার্জ লাগে? অবশ্যই লাগে। বার্ষিক 2000 টাকা করে কিন্তু পার মাথা, পার হেড লাগে চার্জ। বার্ষিক 2000 টাকা। যারা মর্নিং ওয়াক করতে যায় ওখানে তারা জানে, এবং এই রেটটা হচ্ছে বাড়া কমা হতে পারে। তো দেখো, এই হচ্ছে পুরো ভিক্টোরিয়ার ইতিহাস, এবং তোমরা কখন যাবে কখন যাবে না, সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে বললাম। কিছু তোমরা যদি গিয়ে থাকো, তোমরা যদি ভিক্টোরিয়াতে গিয়ে থাকো, তোমাদের যদি কিছু মনে হয় যে এই জিনিসগুলো এখানে হওয়া উচিত, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। এবং এই জিনিসগুলোর সংস্কার হওয়া উচিত, এই জিনিসগুলো না করলেও হতো, কিছু কিছু এমন ব্যাপার আছে, সেইগুলো নিয়ে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো। অবশ্যই তোমাদের মতামত তোমরা জানাবে। আজকে এরকম একটা জেনারেল নলেজ এর ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও আমি কিন্তু নিয়ে আসি। এবং যারা পড়াশোনা করছো 5 to 10, 11, 12, তাদের ক্ষেত্রে বলছি, বাংলা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, বাংলা বিষয় নিয়ে এই চ্যানেলের মধ্যে আমি আলোচনা করি, এবং বাংলা ব্যাকরণ বিষয় নিয়েও কিন্তু এই চ্যানেলে আলোচনা করি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।